এই দশক শুরু হওয়ার আগ পর্যন্ত এয়ার কন্ডিশনার বা টেলিভিশন ছিল বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটের অন্যতম যোগানদাতা। কর্পোরেট প্লেয়ার বা গ্রে মার্কেট ট্রেডারদের জন্য এটা আমদানি করা ছিল এক প্রকার রমরমা ব্যবসা। তবে আর না, 2008 সালে লো কস্ট টেলিভিশন নিয়ে কাজ শুরু করা ওয়ালটন এই চিত্র প্রায় অনেকটাই বদলে দিয়েছে। আর সময়ের সাথে সাথে বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। শুধু ওয়ালটন না, বাংলাদেশের অন্যান্য যে দেশি ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু আমাদের দেশে ম্যানুফ্যাকচার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। তাই এখন আর ইম্পোর্ট নয়, এক্সপোর্টের দিকে আমাদের মন দেওয়ার কথা। বাংলাদেশের এই গ্রোয়িং মার্কেট নিয়েই আজকে আমাদের পুরো ভিডিওটা করব। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটকে আমরা কিন্তু দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদনকৃত পণ্যের বাজার, যেখানে রয়েছে ওয়ালটন, ভিশন এবং সিঙ্গারের মতো ব্র্যান্ড। অপরদিকে মার্কেটের একটা বড় অংশ জুড়ে রয়েছে আমদানিকৃত পণ্যের ব্র্যান্ডগুলো, যার মধ্যে রয়েছে স্যামসাং, সনি, হায়ার এবং প্যানাসনিকের মতো নামি দামি ব্র্যান্ড। স্ট্যাটিস্টা 2024 সালের তথ্য অনুসারে এই 2024 সাল শেষে আমাদের ইলেকট্রনিক্স মার্কেটের রেভিনিউ দাঁড়াবে প্রায় $2.35 বিলিয়ন এবং 2024 থেকে 2029 এই রেঞ্জের মধ্যে এর অ্যানুয়াল গ্রোথ রেট থাকবে 12.05% এবং 2029 সালের শেষে গিয়ে এই মার্কেটটা হবে $4.15 বিলিয়ন। সো এই মার্কেটের সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বাংলাদেশের এই মার্কেটের প্রধান অংশীদার হিসেবে যারা রয়েছে তাদের মধ্যে শুরুর দিকে কিন্তু রয়েছে ওয়ালটন গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, স্যামসাং, এলজি লিমিটেড এবং প্যানাসনিকের মতো প্রতিষ্ঠানগুলো। আমরা যদি এর মধ্যে একটু ডিপ ডাইভ করতে চাই তাহলে এই মার্কেটের পুরো চিত্রটা আমাদের সামনে ভেসে উঠবে। এই মার্কেটের সব থেকে উপরের তালিকার যে নামটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে ওয়ালটন। ওয়ালটন বাংলাদেশের সব থেকে বড় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল পণ্য নির্মাতা। 30,000-এর মতো এমপ্লয়ি, 22টার মতো প্রোডাকশন প্ল্যান্ট এবং 700-এরও বেশি একর বিশিষ্ট ফ্যাক্টরি নিয়ে এই কোম্পানি প্রতি বছর প্রায় 1 কোটির মতো ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে তারা 40টারও বেশি দেশে এখন তাদের পণ্য রপ্তানি করতেছে। তাদের রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন এবং ল্যাপটপ, যা কনজিউমারের ইলেকট্রনিক্স চাহিদার প্রায় অনেকটাই পূরণ করছে। এরপরেই থাকছে সিঙ্গার লিমিটেডের কথা। দেশের ইলেকট্রনিক্স মার্কেটের কিন্তু 13% তাদের দখলে। ওয়ালটনের পর দেশীয় কোনো ব্র্যান্ডের কথা যদি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে সিঙ্গার লিমিটেড। সেলাই মেশিন দিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটের কিন্তু এখন অন্যতম শেয়ার হোল্ডার। দেশি ব্র্যান্ড ওয়ালটনের তীব্র প্রতিযোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশের এয়ার কন্ডিশন মার্কেটে জেনারেল এবং গ্রিয়ের পরে কিন্তু আছে কোম্পানিটি। এছাড়াও ওয়াশিং মেশিন মার্কেটের 18% দখল করে সিঙ্গার কিন্তু স্যামসাংকেও ভালোই টেক্কা দিচ্ছে। সিঙ্গার বাংলাদেশের ডিরেক্টর ক্যান সিনজার বলেন যে তারা কিভাবে তাদের R&D টিম দিয়ে বাংলাদেশের এই পণ্যগুলো টেকনোলজি বাড়ানোর ক্ষেত্রে তারা কাজ করছে এবং কিভাবে এই মডার্ন টেকনোলজি সম্পূর্ণ প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে প্রোডাকশন করছে। সন্দেহ নেই এটা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেটের জন্য একটা মাইল ফলক সৃষ্টি করতে পারে। এদিকে স্মার্টফোন মার্কেটের বড় একটা অংশ জুড়ে কিন্তু রয়েছে স্যামসাং। 18% শেয়ার নিয়ে এই মার্কেটে সবার উপরে আছে শাওমি এবং 17% শেয়ার নিয়ে এই মার্কেটে দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাং। শুধু মোবাইল ফোন নয়, আরও নিত্য ব্যবহৃত সামগ্রী অনেক জিনিসগুলো দিয়েই এই ব্র্যান্ডগুলো কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলোকে খুব ভালোভাবে টেক্কা দিচ্ছে। এরকমভাবে বাদবাকি কোম্পানিগুলো কিন্তু মার্কেটের চাহিদা খুব ভালোভাবে পূরণ করতেছে। দেশি বিদেশি ব্র্যান্ডের ভিড়ে বাংলাদেশের ইলেকট্রনিক্সের মার্কেট কিন্তু এখন অনেকটাই কম্পিটিটিভ। এবার একটু নজর দেওয়া যাক বাংলাদেশের আমদানি এবং রপ্তানি মার্কেটের পরিসংখ্যানের দিকে। বাংলাদেশ কিন্তু ক্রমশ রপ্তানিকারক দেশ হিসেবে উপরের দিকে উঠে আসতেছে। দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ মোট $115 মিলিয়ন বেশি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি করে এবং এই পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন এবং মোবাইল ফোন। বাংলাদেশ থেকে অন্যতম আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া সহ আরও অন্যান্য দেশ। volza.com-এর একটা প্রতিবেদন অনুসারে ফেব্রুয়ারি 2022-এ বাংলাদেশ প্রায় 234টার মতো ইলেকট্রনিক্সের শিপমেন্ট নিয়ে আসে এবং এই শিপমেন্টগুলোর বেশিরভাগই তারা নিয়ে আসে চীন, জার্মানি এবং ভারত থেকে। এছাড়াও এর প্রতিবেদনে আরও দেখানো হয় যে বাংলাদেশের আমদানির পরিমাণ কিন্তু পূর্বের তুলনায় কিছুটা বেড়েছে। আর হবে নাই বা কেন? আগে যে পণ্যগুলোকে আমরা বিলাসিতার ইন্ডিকেটর হিসেবে চিন্তা করতাম এগুলো কিন্তু এখন আর বিলাসিতা নাই, এগুলো আমাদের প্রয়োজন হয়ে গেছে। যেমন এখন আমরা কিন্তু ফ্রিজ ছাড়া একটা দিনও চিন্তা করতে পারি না এবং কিছু ক্ষেত্রে আমাদের এয়ার কন্ডিশনারের অবস্থাও কিন্তু প্রায় সেম।
এবং আমরা যে পণ্যগুলো আমদানি করে থাকি তার মধ্যে প্রধান যে পণ্যগুলো আছে সেটা হচ্ছে রেফ্রিজারেটর, ইন্টিগ্রেটেড সার্কিট, উচ্চ মূল্যের স্মার্টফোন, এছাড়াও ল্যাপটপ এবং কম্পিউটারের যন্ত্রাংশ। অনেক তো হলো পরিসংখ্যানের কথা, আমরা এখন একটু সোর্ট অ্যানালাইসিস করে দেখি। এই সোর্ট অ্যানালাইসিস করলে আমরা জানতে পারবো যে বাংলাদেশের মার্কেটের আসলে অপরচুনিটিগুলো কোথায় এবং আমাদের দুর্বলতা আসলে কোথায়। আমাদের মার্কেটে কিছু স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথগুলো হলো আমাদের লেবার কস্ট অনেক কম, এছাড়াও আমাদের ব্যবসা বান্ধব সরকারি নীতি, আর আমাদের বড় অভ্যন্তরীণ বাজার। এছাড়াও সোর্ট অ্যানালাইসিসের উইকনেসের দিকে যদি আমরা আসি, আমরা কিন্তু সত্যি কিছু কারণে অনেক বেশি পিছিয়ে আছি, যার মধ্যে প্রথমেই আছে আমাদের দক্ষ শ্রমিকের অভাব। এছাড়াও আমরা টেকনোলজিক্যালি কিছুটা পিছিয়ে আছি, আর আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করার প্রবণতা অনেক কম। এখন শর্ট অ্যানালাইসিসের আমি যদি অপরচুনিটিতে আসি, অপরচুনিটি কিন্তু খুবই সীমিত, কিন্তু যারা মার্কেটে সঠিক ব্যবহার করতে জানে তাদের জন্য মার্কেটে সবসময় অনেক বেশি অপরচুনিটি থাকে। এই মার্কেটে সবচেয়ে বড় যে অপরচুনিটি হলো সেটা হচ্ছে নিউ টেকনোলজি অ্যাডাপ্ট করা, অ্যান্ড লাস্ট যে স্টেজটা হলো সেটা হচ্ছে থ্রেট। এবং এই সেগমেন্টে আমরা মার্কেটের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি, এবং এই মার্কেটে সবথেকে বড় যে চ্যালেঞ্জটা হলো সেটা হচ্ছে দ্রুত পরিবর্তনশীল টেকনোলজি, এবং এর ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি কম্পিটিশন। সোর্ট অ্যানালাইসিসের পরে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটের টেন্ডেন্সি বোঝা, এবং বাংলাদেশের মার্কেটের টেন্ডেন্সিতে যেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্মার্টফোনের ব্যবহার দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে। এছাড়াও ইন্টারনেট অফ থিংস পণ্যগুলোর ব্যবহার দিন দিন কিন্তু আরও বেড়ে যাচ্ছে, আর মানুষের মধ্যে এখন পরিবেশ বান্ধব জিনিসগুলো ইউজ করার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। এছাড়াও ই কমার্স প্ল্যাটফর্মের কিন্তু একটা বুম আমরা দেখতে পাচ্ছি। এই সবগুলো জিনিস মাথায় রেখে যদি একটা মডেল দাঁড় করানো যায় তাহলে কিন্তু এই মার্কেট থেকে খুব বড়সড় একটা প্রফিট বের করা খুব বেশি কঠিন কাজ হবে না। ভবিষ্যতের সম্ভাবনার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই মার্কেটের সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। আমি যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে আমাদের কিছু কিছু মার্কেটের দিকে দেখতে হবে, যেমন বর্তমানের মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এই ইলেকট্রনিক্স পণ্যগুলোর ব্যবহারের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া আসতেছে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন। আমাদের বাংলাদেশে অন্যান্য নতুন অনেক কোম্পানি আসতেছে যারা কিন্তু নতুন নতুন পণ্য বাজারে আনার চেষ্টা করতেছে। এছাড়াও বাংলাদেশের পণ্যগুলো কিন্তু বাইরের দেশের মার্কেটে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। বাংলাদেশের ইলেকট্রনিক্সের মার্কেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দিন দিন শক্তিশালী হচ্ছে। বাট আমরা যদি আমাদের গবেষণার কাজে আরেকটু বিনিয়োগ বাড়াই এবং আমাদের জনবলকে আরেকটু দক্ষ করে তুলতে পারি তাহলে বিশ্ববাজারে এই সেগমেন্টে আমরা কিন্তু আসলে রুল করতে পারবো। আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দিস ইজ সামিনা সাদাত।